জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে ছিল না কোনো ধরনের সম্পৃক্ততা। উল্টো ফাহিম মুনতাসির মিলনের বিরুদ্ধে আছে লুটপাট করতে গিয়ে আহত হয়ে পরবর্তীতে মৃত্যুর অভিযোগ। যে জুলাই যোদ্ধা বলতেছে সে কোনো জুলাই যোদ্ধা না। এই ছেলেটা এখানে লুট করার জন্য আইসা ছেলেটা মারা গেছে, এটা 100% সত্য কথা। পুরাটা নাঙ্গলটা আপনারা এলাকা দেখেন, ঘুরে ঘুরে দেখেন যে ছেলেটার যে মিথ্যে মামলাটা দিয়া যে মানুষগুলোর যে হয়রানি করতেছে, এভাবে এই ছেলেটাকে হত্যা করছে, তাহলে এই মানুষগুলোর কেন কষ্ট দিতেছে? মামলা দিতেছে 3 মাস কাটতেছে, এই যে টাকা পয়সাগুলো লস করতেছে, কেন করতেছে এগুলা? হ্যাঁ, এই ছেলেটা কোনো জুলাই যোদ্ধা না, এটা টোকাই। এ কোনো দলের সাথে সংক্ষিপ্ত লুট করার জন্য আসছে সে। লুটপাট করতে গিয়ে আঘাত পেয়ে মিলনের মৃত্যুর ঘটনা এলাকার প্রায় সবারই জানা বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তবুও মৃত্যুর 10 মাস পরে হত্যা মামলা দায়ের করে এলাকায় এক ধরনের ঝঞ্ঝাট সৃষ্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। বিষয়টি এই মুহূর্তে সাধারণ জনগণের আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। আমরা এখানে মিষ্টি বিতরণ করছি, স্বাধীন করছি, এই বিধে আমরা মিষ্টি বিতরণ মিষ্টি খাইছি। খাওয়ার পরে সে আবার ওইখানে গেছে লুট করার জন্য। ওইখানে কিসের বাড়ি গেছে, বাড়ি খেয়ে বাড়িতে আসছে, বাড়িতে আসার হাঁটেই বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে সে নাগরকোট নিয়ে গেছে হাসপাতালে, ওইখান থেকে কুমিল্লা নিয়ে গেছে। কুমিল্লা নেওয়ার পরে মারা গেছে। তো আমাকে তো সাক্ষী বানানো হয়েছে, আমি এই বিষয়ে কিছু জানি না। আমাকে বলো না যে আমাকে সাক্ষী দেওয়া হবে। পেশায় সিএনজি চালক মিলনকে রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া এবং তার মৃত্যুকে কেন্দ্র করে প্রায় 10 মাস পর পরিকল্পিত মামলা বাণিজ্যের আতঙ্কের শিকার হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়দের অনেকেই। সবাই আসলে লুট করার, তো লুট করা থাকার পরে যদি মারা যায়, এখন এই মামলা যদি 6 মাস পরে করে, তো 6 মাস পরে এবারে সবাই একটা হয়রানি হইতে আছে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দাদের দাবি, এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী এবং ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকার একাধিক ভুক্তভোগী বাসিন্দা এমন অভিযোগ করেছেন। একদিন হঠাৎ করে রাত্রে আমার বাড়িতে পুলিশ গেছে, যাই আমাকে বলতেছে আপনাকে অফিস হিসাবে খবর দিতে যাওয়ার জন্য। আমি বললাম কেন? আমার তো কোনো মামলা নাই, আমি কোনো রাজনীতি করি না, আমি ব্যবসা করি খাই, আমার থানা যাইতে হবে কেন? আমার নামে কি কোনো ওয়ারেন্ট আছে? না, আপনাকে যাইতে হবে থানা, অফিস হিসাবে বলছে যাওয়ার জন্য। গেছি, ওইখান থেকে ওনারা আমাকে জেল হাজতে পাঠাই দিচ্ছে। আমাকে মিলন হত্যা মামলা নামে একটা মামলা করছে। এই মামলা আমাকে হত্যা মামলা আসামি করে আমাকে পাঠাইছে। এখন এই মিলনকে কোথায় বাড়ি সেটাও জানি না। পরে শুনছি তার বাড়ি নাকি খান্নাপাড়া, সে নাকি জুলাই যোদ্ধা। আসলে তা না, সে কোনো দলের সাথে জড়িত নাই, কোনো দলও করে না। সে নাকি শুনছি কালুসামের বাড়িতে লুটতরাজ করতে আসে, বিকেলবেলা আঘাত পাইছে। আঘাত পাওয়ার পরে 2 দিন পরে সে হাসপাতালে মারা গেছে, এটা পরে শুনলাম আর কি। এরপরে নাকি 8 মাস পরে তাকে এই মামলা হয়েছে। এই মামলার কোনো পোস্টমর্টম নাই, কোনো কিছু নাই। তার বাবা উদ্দেশ্যভাবে কিছু টাকার উদ্দেশ্যে, টাকা পাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে এই মামলা আসামি করা হয়েছে। ওসি সাহেব কার ইন্ধনে কি কারণে আমাকে অ্যারেস্ট করে এই মামলা দিচ্ছে। একই অভিযোগ এনসিপি নেতাদেরও। আমরা কিছুদিন আগে জানতে পেরেছি কিছু কিছু লোক জুলাই যোদ্ধা পরিচয়ে বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছে। সেই ক্ষেত্রে প্রশাসনও জড়িত আছে এর সাথে, এবং কিছু কিছু ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত শত্রুতামূলক মানুষের সাথে থাকতে পারে না, মানুষের সাথে মানুষের সম্পর্ক, খারাপ সম্পর্ক থাকতে পারে। সেই সুবাদে অনেকে ব্যক্তিগত আক্রোশের কারণে মামলা দিয়েছে। কিছু কিছু জায়গায় অজ্ঞাতনামা দেওয়া হয়েছে। সেখানে পুলিশ প্রশাসন বিভিন্ন জনের তদবিরে, বিভিন্ন দলের তদবিরে বিভিন্ন জনকে নিয়ে হয়রানিমূলক মিথ্যা মামলায় ইনক্লুড করা হয়েছে। সেগুলোতেও আমরা জোর আপত্তি জানাচ্ছি। আমরা যে স্পিড ধারণ করি বাংলাদেশের গণমানুষের যে অধিকার বাস্তবায়ন করার জন্য, সেই 1952 সাল থেকে আরম্ভ করে 72, 71 এবং এর পরবর্তী সময়ে যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে, সব গণমানুষের অধিকার বাস্তবায়নের জন্য হয়েছে, যেন আমাদের দেশের জনগণ তাদের ন্যায্য পাওনাটুকু পায়। কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটা আদায় করতে পারিনি। আমাদের ইন্টারিম সরকারও ব্যর্থ সেক্ষেত্রে। আপনারা জানেন আমাদের হাদিকে হত্যা করা হয়েছে, এবং এই পুরা সার্কেলটাই এখনো অ্যাক্টিভ আছে। তারা জুলাইকে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে তারা নিজেরা সুবিধা ভোগ করতে যাচ্ছে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের রাতে তৎকালীন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কালু চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিলন অংশ নেন। যদিও এ প্রসঙ্গে মিলনের বাবার বক্তব্য ভিন্ন। ছেলে 5 আগস্ট আন্দোলনে আহত হয়, বিকালবেলা বাড়িতে আসে। সময়টা আমি সঠিক বলতে পারতেছি না। তখন আমার ছেলে এবং মুখ দিয়ে কোনো কথা বলতেছেন, ওনার মাথায় আঘাত। এরপরে ওনাকে আমরা হাসপাতাল নিয়ে যাই। ওনারা বলছে যে হাসপাতাল এখানে আমরা রাখতে পারবো না, আমরা কুমিল্লা নিয়ে যান। তখন ওই দিন আমরা কুমিল্লা নিয়ে রওনা হয়েছি। তখন কুমিল্লা নিতে পারতেছি না, যে ফেসিসেরা
অনেক জায়গায় আমাদেরকে বাধা দিছে এবং গাড়ি দিতেছে না। যা হোক যেভাবে কোনো রকম নিশি নেওয়ার পর কুমিল্লা মেডিকেল নিশি ফেরা বলতেছে না আমাদের পক্ষে সম্ভব না, আপনারা ঢাকা নিয়ে যান। তখন আমি গরিব মানুষ, আমি কোনো এতটুক নেওয়া আমার কোনো সম্ভব না, আমার কাছে ক্যাশ ক্যাপিটাল কোনো টাকা পয়সা ছিল না। তখন আমি কুমিল্লা টমা হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করি আমার ছেলে। পরের দিন আমার ছেলে 7 আগস্ট উনি মারা যায়। ওখান থেকে আমি বাড়িতে নিয়ে আসি, ওনাকে দাফন করি। তো আমি যে মামলা করছি, আমি কিন্তু প্রথমত মামলা করার পক্ষে ছিলাম না। আমাকে এবং জুলাই অফিস থেকে বা নাঙ্গলকোট থানার থেকে আমাকে যখন ফোন করে যে আপনি মামলা করতে পারেন, আপনার ছেলে মারা গেছে, মারার একটা মামলা করতে অবশ্যই হয়। তখন আমি বললাম যে স্যার আমি তো কাউকে দেখি নাই, এখন আমি কিভাবে মামলা করি? তখন আমাকে বললো যে আপনি অজ্ঞাত মামলা করেন। তখন আমি মামলা করি, কিন্তু আমি তখনও বলছি যে অসহায় কোনো লোক যেন আমার মামলা হয়রানি না হয়, কষ্ট না পায়। যারা আমার ছেলেকে হত্যা করছে, আমার ছেলেকে খুন করছে, তাদের বিচারটা যেন আমি সলিডভাবে পাই। অভিযোগ রয়েছে মিলনের মৃত্যুর প্রায় 10 মাস পর একটি কুচক্রী মহল এই ঘটনাকে পুঁজি করে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করে। ভুক্তভোগীদের দাবি, মামলাটি ব্যবহার করে জুলাই আন্দোলনের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের একের পর এক মামলায় জড়ানোর হুমকি দেয়া হচ্ছে। টাকা দিলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস এবং টাকা না দিলে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ভয় দেখানো হচ্ছে। এদিকে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, সরকার পতনের দিন মিলন ও তার সঙ্গে কয়েকজন প্রথমে একটি মসজিদ থেকে এসি ও ডিজিটাল ঘড়ি খুলে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা সেখান থেকে চলে গিয়ে আশেপাশে লুটপাট ও অগ্নিসংযোগ করে। কেউ মেরে নেই, এরা প্রথমে আমি তো আগা থেকে গোড়া, এরা প্রথমে আসি মসজিদে ঢুকছে, মসজিদের একটা এসি খুলিয়ে এলেছে, একটা বড় ডিজিটাল ঘড়ি খুলিয়ে এলেছে। আমরা ডাক দিছি আর মসজিদ তো বাইরে, এবার মসজিদের সামনে স্যার আপনার মসজিদের রড ছিল, রড 2 বন্ধা লই গেছে, আরগুলো নিতে পারেন। আমরা বারান্দা ঢুকালে এরপরে হেরা আপনার এই গেটের তালা মারা, হেরা সব ডাকা গেটের তালা মারা, হেরা গেটের উঁচে দিয়ে উড়ি অস্ত্র লই সব বাড়ি গিয়ে এইগুলো ফিরে ফিলের এগুলো ভাই বাড়ি দিচ্ছে, দিয়ে হেরা সবাই অস্ত্র নিয়ে আসছে। আপনার আগুন ধরা দিচ্ছে, আপনার ওই গ্যাসের মাছের ফিশারি যে গ্যাসের আসছিল এটাতে আগুন ধরা দিচ্ছে। আর মানুষ যেগুলো দেখতে আসছে এরাও ডরে ভয় সবাই খুলছে। আর বড় ডিজিটাল গড়ি একটা আসছিল ওইটা খুলছে। আর আমরা কইতে কিরে তোরা আল্লাহর ঘরে মানতি না, এই পুরো ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং সহায়তা প্রদানের যাচাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক চৌধুরী বলেন, পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে প্রত্যেকটা মামলাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে থাকি এবং তদন্ত কার্যক্রম চলাকালীন সময় আমাদের সুপারভাইজিং অফিসারও থাকে। কোনো মামলা নিয়ে কাউকে হয়রানি করার সুযোগ নেই। আমরা আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, প্রত্যেকটা মামলায় সঠিক নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত হবে। যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা নিরপরাধ ব্যক্তি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং কোনো ব্যক্তি বিনা কারণে হয়রানির শিকার হবে না, সেটা আমরা এনশিওর করতে পারি।